এর সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে একটি জটিল চরিত্র, এবং এই যে জটিল চরিত্র সেটি তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা, এটাতে আমরা প্রমাণ পেয়েছি। মহাভারতের একটা চরিত্র আছে, তার নাম হলো জটিল বীর্য। একজন মন্ত্রী ছিলেন জটিল বীর্য। তো কাজেই ওই যে দেখেন জটিল বীর্য, আজ থেকে 5000 বছর আগে এই শব্দটি, তখন সংস্কৃত ছিল না, আর্য ভাষাও ছিল না। ধীরে ধীরে প্রাচীন ভারতীয় যে ভাষা, ওইরকম ভাষা ধীরে ধীরে বিবর্তিত হয়ে 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 আজকের হিন্দি হয়েছে, আজকের বাংলা হয়েছে, আরো অসংখ্য ভাষা হয়েছে। কিন্তু সেই যে 5000 বছর আগের কতগুলো শব্দ, যেমন শকুন, তারপরে দুর্যোধন, জটিল বীর্য, এই শব্দগুলো, অর্জুন, তো এই নামগুলো বাংলাদেশে কিন্তু থেকে গিয়েছে। তো জটিল এবং জটিলতা, এটি যখনই কোনো মানুষের মধ্যে থাকে, আমাদের সবার উচিত এই ধরনের মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকা। তো ওবায়দুল কাদেরের মধ্যে এরকম একটা জটিল চরিত্র ছিল, কখনো ভালো, কখনো মন্দ, কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক, কখনো নরম, কখনো গরম। এই জটিল চরিত্র দ্বারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখন টের পাচ্ছে। যদি আওয়ামী লীগের একজন ভালো সাধারণ সম্পাদক থাকতেন, সবাই সৈয়দ আশরাফ সাহেবকে প্রশংসা করেন। আশরাফ সাহেব ওয়েল বিহেভড ছিলেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন একেবারেই যাকে বলা হয় এলোমেলো ছিল। তিনি প্রচুর মদ পান করতেন, বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন, প্রচুর সিগারেট খেতেন, তার শরীরটাও ভালো ছিল না, এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি কারো উপকার করতেন না, ক্ষতিও করতেন না। এবং কোনো নেতাকর্মী তো দূরের কথা, অনেক মন্ত্রী যারা ছিলেন তারাও তার সঙ্গে দেখা করতে পারতেন না। তো তিনি বাসায় দোতলায় যদি ঘুমাতেন, একদিন গিয়ে সেই অনেকক্ষণ 3-4 ঘন্টা আসাদুজ্জামান নূর তার বাসায় বসেছিলেন, কিন্তু তার সঙ্গে দেখা করতে পারেননি। তখন আসাদুজ্জামান নূর কিন্তু মন্ত্রী। ঠিক এই অভ্যাসটা কিন্তু শেষের দিকে এসে ওবায়দুল কাদের মধ্যেও চলে এসেছিল। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, একজন মানুষের সাথে সম্পর্ক রয়েছে, প্রো পিউপিল, এরকম একজন সাধারণ সম্পাদক তাদের দরকার ছিল, যেটি তারা কখনোই করতে পারেনি। সৈয়দ আশরাফ সাহেবের পরিবর্তে ওবায়দুল কাদেরকে দেওয়া, এটি আর একটা ব্ল্যান্ডার, আর একটা ভুল সিদ্ধান্ত, এবং তার ফলে দেখেন অনেক কিছু, পুরো রাজনীতি, বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিটা, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিটা ক্রমশ ধ্বংস হয়ে গেছে। তো উনি স্টাইল করতেন, চুলে কলম দিতেন, এবং নিজের যৌবন ধরে রাখার জন্য যে সকল থেরাপি, মাসাজ রয়েছে সেগুলো তিনি করতেন। আপনারা জানেন যে বয়স হলে চামড়ায় ভাঁজ হয়, বিশেষ করে গলার এখানে বা থুতনির এখানে যে চামড়া, এটি ভাঁজ হয়। তো ওনার বয়স প্রায় 75 বছর থাকা সত্ত্বেও ওনার ওই ভাঁজ ছিল না। তিনি এখানে নিয়মিত থেরাপি দিতেন, প্রতিদিনই থেরাপি দিতেন, চামড়া বিশেষজ্ঞদের কাছে তিনি যেতেন, এবং তাকে যৌবন, তার যে যৌবন, এটি যেন স্পষ্ট হয়, চামড়ায় যেন একটা উজ্জ্বলতা থাকে। তিনি যথেষ্ট টাকা পয়সা খরচ করে এই কাজটি করতেন। এরপর তিনি খুব দামি দামি পোশাক পরতেন, তার প্যান্টগুলো, শার্টগুলো, বেল্ট, তারপরে টাই, এরপরে তার যে কোট, স্যুট, বুট, জুতো, এগুলো সবই পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডগুলোর ছিল। এবং আপনারা দেখেন যে পৃথিবীর যেই দামি ব্র্যান্ডগুলো রয়েছে, এমনও ব্র্যান্ড রয়েছে এক একটা জুতোর দাম 10 লাখ টাকা, আপনার দেখে পছন্দ হবে না, 10 লাখ টাকার। এমন টাই রয়েছে এরকম 10 লাখ টাকা দাম। এমন স্যুট রয়েছে, একটা কোট এবং একটা টাই, যেটির মূল্য 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত। এমন সব কলম রয়েছে, এক একটা কলমের দামও 50 কোটি টাকা হতে পারে। একটা এমন ঘড়ি রয়েছে, এক একটা ঘড়ির দাম 100 কোটি, 200 কোটি টাকারও মূল্যে রয়েছে। তো তিনি অনেকগুলো দামি দামি ঘড়ি পরতেন, তার অনেকগুলো রোলেক্স ছিল, তার হাতের আংটিটিও যথেষ্ট দামি ছিল। তো তিনি এই স্টাইলগুলো করতেন। এবং শেষের দিকে একটা সময় তিনি বলেছিলেন দুর্নীতি করবেন না, কিন্তু শেষের দিকে
তার এই যে তিনি দুর্নীতিবাজ নন এটি আর রাখতে পারেনি। তিনি যথেষ্ট টাকা পয়সার মালিক ছিলেন। তো আমি তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি। তিনি কখনো প্রতিক্রিয়া দেখাননি। তার অনেক কিছু তার হারিয়ে গিয়েছিল, কিন্তু তার যে রাজনীতি করার মানসিকতা, পলিটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু শেষ পর্যন্ত ছিল, টলারেন্ট ছিল। ফলে কেউ তাকে কাউয়াই ডেকেছে, কেউ তাকে মুরগি ডেকেছে, কেউ তাকে মদন ডেকেছে, আরো অনেক কিছু ডেকেছে, কিন্তু তিনি কখনো প্রতিক্রিয়া দেখাননি, রাগ হননি, ওকে ধরো, ওকে মারো, এই জিনিসগুলো তিনি করেননি। আমিও তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি, লিখেছি, তাকে ফাটাকিষ্ট বলেছি। তিনি রাগ না করে তিনি আরো টেলিফোন করেছেন আমাকে যে রনি, তুমি আমাকে ফাটাকিষ্ট বলেছো। আমি বললাম হ্যাঁ, আমি ফাটাকিষ্ট বলেছি, কিন্তু মূলত সেটা 2015 সালের দিকে বলেছি। আপনাকে খুশি করার জন্য নয়, ছোট করার জন্য নয়, বরং আপনি ভালো মতো পড়ে দেখবেন যে এটা ইতিবাচক অর্থেই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে পড়ে নেব, তোমার ভাবিও তোমার লেখা পড়ে, তো যদি নেতিবাচক কিছু হয় তাহলে তোমার ভাবি আমাকে ফোন করবে, আমিও পড়বো, যদি কিছু দেখে আমি তোমাকে বলবো। আমি বললাম যে যান আপনি বাসায়, বা এখন আপনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নিয়ে আসেন, যদি দেখেন আপত্তিকর হয় আমাকে বলেন, আমি সেটা অ্যামেন্ড করে দেব। কিন্তু তার এই যে চরিত্র, এই চরিত্রটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা, তিনি এখন দিল্লিতে পালিয়ে গিয়েছেন এবং দিল্লির রাজকীয় মেহমান রূপে তিনি সেখানে আছেন। তার দু চোখ ভরা স্বপ্ন, তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন, আবার সেই গণভবনে তার জন্য সানাই এবং নহবত বাজবে। তার অসংখ্য ভক্তকুল সাক্ষাৎ লাভের জন্যে আগের মতন করে গণভবনের দরজায় ভিড় জমাবেন। তিনি রাষ্ট্রের পয়সায় রাজকীয় খাবার খাবেন, আর তার অভ্যাগত তিনি যাদেরকে দাওয়াত করে নিয়েছেন বা দাওয়াত করবেন, তাদেরকে নিয়ে পোলাও, কুরমা, কালিয়া কুপ্তা, পিঠে, পায়েস, পুলি খাবেন। শিল্পী মমতাজ গান গাইবে, তারপর যারা যন্ত্রী তারা দোতারা বাজাবে, চলচ্চিত্র এবং নাট্য অঙ্গনের যারা লোকজন তারা নৃত্য এবং সঙ্গীতে গণভবন মুখরিত করবে। আর তা দেখে কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী সুবহানাল্লাহ, মাশাল্লাহ এই কথা বলে শুকরিয়া আদায় করবে। এইরকম একটা কল্পনার জগৎ যখন আওয়ামী লীগের মধ্যে বিরাজ করছে, এবং যারা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না যে একটি